আদালত রায় দিয়েছে, আমাদের সরকারের কি করে? আদালতের রায়ের বিরুদ্ধে ছাত্রদের এই আন্দোলন খুবই বাড়াবাড়ি। আমরা সহ্য করে যাচ্ছি। এই আন্দোলন দমানোর জন্য আমাদের ছাত্র সংগঠন যথেষ্ট। বাইরে থেকে স্ক্রিপ্ট বলে দেয়, তারপর আমরা অ্যাক্টিং করি ছবিতে। তো ধন্যবাদ জানাচ্ছি সমস্ত এখানে যারা বসে আছেন, চ্যানেল মিডিয়া সবাইকে আমার পক্ষ থেকে। এখন আমি স্বাগত বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি আমাদের রেড পোস্টের কর্ণধার অ্যাডভোকেট বেলায়েত ভাইকে। বেলায়েত ভাই প্লিজ। তিনি কয়েকটা ছবি বানাবেন। আগের কালে যেমন পরমাইশি ইতিহাস লেখা হয়েছে, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস যেমন পরমাইশি লেখা হয়েছে, প্রকৃতি ইতিহাস লেখা হয়নি। একইভাবে এই 24শে জুলাই, এই ছাত্র গণ আন্দোলন, এই রক্তাক্ত রাজপথ, এই মানুষের আহাজারি, মানুষের কষ্ট, মানুষের বিপদ, গুম খুন, এই নিয়ে তারা তিনি কোন বন্দনা গীতি রচনা করবেন আমি জানি না, পরমাইশি নীতি কোনটা রচনা করবেন আমি জানি না। আমার সুস্পষ্ট বক্তব্য, এই জুলাই আন্দোলন আমাদের প্রাণের আন্দোলন। আমি তার পার্ট, আমি তার অংশীজন। এই রাস্তায় লাঠি পেটা খেয়েছি, গুলি খেয়েছি, আমি এই আন্দোলনের অংশীজন। আমি পরিষ্কারভাবে বলতে চাই, এই আন্দোলনকে গৌরবান্বিত করবে না, এই আন্দোলনকে মহিমান্বিত করবে না এমন কোন পরমাইশি ছবি নির্মাণ। যেই ছবিটি সেরা হবে, যেই ছবিটির মধ্য দিয়ে ইতিহাসের ধারাবাহিকতা থাকবে, যেই ছবিটি জনপ্রিয়তা পাবে, তাকে সমপরিমাণ পুরস্কার দিন। কাউকে দান অনুদান দিয়ে বন্দনা গীতি তৈরি করবেন না। আজকে আমরা আবার হাইকোর্ট থেকে আমাদের অ্যাডভোকেট গিয়াসউদ্দিন চৌধুরী লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। লিগ্যাল নোটিশ যথারীতি বাংলাদেশ সার্টিফিকেশন বোর্ডে পৌঁছেছে। এখন পর্যন্ত আমরা কোনো সদুত্তর পাই নাই। আজকে আমাদের সাংবাদিক বন্ধুদের বিবেকের আদালতে এবং আমরা যারা ছাত্র জনতার আন্দোলনের যারা অংশীজন ছিলেন, তাদের বিবেকের আদালতে আমি প্রশ্ন রেখে যাই, তাদের বিবেকের আদালতে আমি আশ্রয় চাই যে আমার রিমান্ড ছায়াছবিটি রিলিজ পাবে কিনা, মুক্তি পাবে কিনা, সেটি আমি আপনাদের সামনে এই প্রস্তাবনা রেখে গেলাম। যদি এই ছবির কোনো সংলাপ, কোনো বক্তব্য, কোনো থিম যদি এবং রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড যদি এখানে থাকতো, তাহলে আপনি আমাদেরকে চিঠি দিয়ে বলতেন যে এই অংশটা রাষ্ট্রবিরোধী, এই অংশটা থাকতে পারে না, আমরা কারেকশন করে নিতাম। কোনো কথা বলছেন না, আপনারা শীত নিদ্রা যাচ্ছেন। ওই মরুভূমির জল উঠলে যেমন উটেরা বালির নিচে মাথা গুজিয়ে সচেতনভাবে অবচেতন থাকে, ঠিক একইভাবে আপনারা এটা করছেন। আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে, আমরা আমাদের আন্দোলনের অংশীজনদের মাধ্যমে, সকলের কাছে আমাদের আইনজীবীদের মাধ্যমে আমরা নিবেদন করছি, অবিলম্বে রিমান্ড ছায়াছবির মুক্তি দিন। আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের সাংবাদিক ভাইয়েরা যাদের পথ চলায় দীর্ঘদিন ধরে মিডিয়ায় কাজ করে আসছি, সবাইকে এখানে উপস্থিত দেখে আমার ভীষণ ভালো লাগছে। এবং সেই সাথে আমরা সবাই মিলে যাতে করে এই রিমান্ডটি, যেটি মাত্র 20 মিনিটস আমরা এখানে দেখেছি, সেই ছবিটি যাতে করে 2 ঘন্টা বাংলাদেশের সিনেমা হলে অতি দ্রুত আমরা যাতে করে দেখতে পারি, সেটার জন্য আমি সবার কাছে দোয়া এবং সবার প্রত্যাশা, এবং এটার সঙ্গে যাতে করে দ্রুত এই সিনেমাটি হলে নেওয়া যায় সেজন্য সবার সহযোগিতা কামনা করছি।
রিমান্ড করার সময় আসলে মূলত যেটি আমার মনে পড়ে সেটি হচ্ছে এই স্ক্রিপ্ট নিয়ে যখন আমি কাজ শুরু করি তখন অনেকেই বলল, ভাই আপনি কি বাংলাদেশে থাকবেন নাকি চলে যাবেন বিদেশে? আমি বললাম কেন? বললো তাহলে এই মুভিতে কাজ করার দরকার নেই। আবার অনেকে বলল যে যে কোনো সময় কিন্তু সরকার পরিবর্তন হয়ে আবার কিন্তু চলে আসবে, তখন কিন্তু আপনি তো ব্যবসার পাশাপাশি অভিনয়ের পাশাপাশি ব্যবসা করেন, সবকিছু আপনার গাড্ডে গোটা গোল করে কিন্তু আপনাকে বিদেশে চলে যেতে হবে। তা আমরা আসলে শিল্পীরা আসলে দেশের কথা বলবে, সমাজের কথা বলবে, সত্য তুলে ধরবে, শুধু নাচ গানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। রিমান্ড এমন একটি চলচ্চিত্র, এটি বাংলার 20 কোটি মানুষ বারবার দেখার প্রয়োজন আছে। সাংবাদিক ভাইদেরকে একটি সুখবর দিতে চাই, খুব শীঘ্রই রিমান্ড আন্তর্জাতিক এক্সিবিশনে যাচ্ছে। আমরা পরবর্তীতে জানিয়ে দেব কোন কোন এক্সিবিশনে রিমান্ড যাচ্ছে। আমি বেশি সময় নেব না, আমি বিদায় নিচ্ছি। শুধু বিদায়ের আগে একটা কথাই বলবো, আপনাদের সকলের সহযোগিতা চাই যাতে করে রিমান্ড অতি শীঘ্রই, এই 20 মিনিট নয় 2 ঘন্টা রিমান্ড, যাতে করে আমরা সবাই একসাথে বসে বাংলাদেশের সিনেমা হলে দেখতে পারি। থ্যাংক ইউ, ধন্যবাদ রিমান্ডের সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই অডিটোরিয়ামে যারা আমার মুরব্বী, তাদেরকে আমার অনেক অনেক শ্রদ্ধা। যারা আমার সমবয়সী, তাদেরকে আমার ভালোবাসা। আর যারা আমার বয়সে ছোট, তাদের জন্য আমার পক্ষ থেকে রইল স্নেহা শীর্ষ। আমি আগাগোড়ায় একজন সিনেমার মানুষ। আমি সারা জীবন শুধু একটি কাজই করেছি, শুধু ছবি করেছি, সিনেমা, ফিল্ম। প্রচুর রকমের অফার ছিল বিভিন্ন জায়গায়, চাকরির অফার নেইনি, বিদেশে যাওয়ার সোর্স ছিল, যাইনি, শুধুমাত্র সিনেমায় পড়ে থেকেছি। সেটা নিয়ে আমি অভিনয় করেছি। মশার ওষুধ সন্ধ্যাবেলায় প্রচুর রকমের দেওয়া হয়, কিন্তু ঘরে মশার যন্ত্রণায় বসা যায় না। এগুলি পলিটিক্যালি আলোচনা। আজকে আমার অনেক ভালো লাগছে যে অডিটোরিয়ামে দাঁড়িয়ে আমি কথা বলছি, সেটা একজন পরম হিতৈষী দেশপ্রেমিক মহান মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান। এই বিল্ডিংটা উনি করে দিয়েছিলেন। সেই সময় আগা খান নামে একটা ফাউন্ডেশন ছিল, আমাদের প্রিয় প্রেসিডেন্টকে 10 লক্ষ টাকার অফার দিয়েছিল, উনি নেননি। উনি বলেছিলেন জাতীয় প্রেস ক্লাব হবে আমার নিজের দেশের টাকায়। আজকে আমরা দেখেন কত লেটেস্ট বিল্ডিংয়ে দাঁড়িয়ে কথা বলছি, মনে হয় পরশুদিন করা হয়েছে। এই যে স্মার্টনেস ছিল জিয়াউর রহমান সাহেবের, এটা অন্য কোনো রাজনৈতিক ইমেজের মধ্যে আমি দেখি না, কোনো লোকের মধ্যে আমি দেখি না। আমি এটা পলিটিক্যালি কথা বলছি না, আমার অন্তর থেকে বলছি। আমি ওনাকে অনেক বেশি পছন্দ করতাম। আমি ওনার সঙ্গে একবার দেখা করার সৌভাগ্য হয়েছিল আমার। আমি তখন ক্লাস 5-এ পড়ি। উনি কিশোরগঞ্জ এসেছিলেন, একটা টয়োটা গাড়িতে করে যাচ্ছিলেন, গ্লাস নামানো ছিল, তা আমরা ড্রাম বাজাচ্ছিলাম স্কুলের পক্ষ থেকে। আমি দৌড়ে গিয়ে হাত মিলিয়েছিলাম। আমাকে বলল যে ব্রেভো, যাও সুন্দর করে বাজাও। তো উনি যেখানে গিয়ে জনসভাটা করেছিলেন সেটা ছিল আমাদের কিশোরগঞ্জের আজিমউদ্দিন স্কুল, হাই স্কুল কিশোরগঞ্জে। তো ওনাকে বসানোর জন্য একটা চেয়ার ছিল, সেখানে টাওয়েল দেওয়া ছিল। তো ওই স্কুলের প্রধান শিক্ষক ছিল একটু বয়স্ক। তো উনি ওনাকে চেয়ারে বসাতে নিয়েছে। উনি করলো কি, সাফারিটা খুলে ভিতরে একটা সাদা গেঞ্জি ছিল, উনি স্যারকে বসায় দিল ওটার মধ্যে, উনি নিচে বসে গেল। এই ছিল প্রেসিডেন্ট জিয়া। হ্যাঁ, যাই হোক, রিমান্ডে অভিনয় করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। বিকজ আমরা মুক্তিযুদ্ধ দেখি নাই, মুক্তিযুদ্ধের সময় অনেক ছোট ছিলাম। 90-এ যখন অভ্যুত্থান হয়েছে তখন আমি কিশোরগঞ্জে গুরুদয়াল কলেজে পড়ি। আমরা ছবি দেখেছি, স্টিল ছবি নূর হোসেনের। আর এবারের যে অভ্যুত্থান, সেটা আমরা ভিজুয়াল দেখেছি। আবু সাইদ কিভাবে মারা গেছে আপনারা সবাই দেখেছেন। সেই জিনিসগুলোই আমরা একত্রিত করে একটা ফিল্ম বানিয়েছি।
কষ্ট করে। আমার লাইফে কোনো দিন কোনো ছবি সেন্সরে আটকায় না, এই প্রথম আটকিয়েছে। আটকানো মানে আমরা ডিসেম্বরের 30 তারিখে আমরা জমা দিয়েছি, এখন পর্যন্ত ছাড়পত্র পাইনি। 2024-এ কি হয়েছে আপনারা জানেন। ইউনিসেফের তথ্য অনুযায়ী 64 জন বাচ্চা মারা গেছে। এটা পৃথিবীর ইতিহাসে নেই। পৃথিবীর ইতিহাসে যুদ্ধ ছাড়া এত বাচ্চা কোথাও মারা যায় না। 3000-এর উপরে লোক মারা গেছে, 4000-এর মতো চোখ নষ্ট হয়ে গেছে। সেই জিনিসগুলি আমরা এই ছবিতে এনেছি। 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, মানুষ বুঝতে পারে না কত টাকা। সেই টাকা দিয়ে 95টা পদ্মা সেতু বানানো যেত। এখন আপনি বলতে পারেন, কিন্তু 5 মাস আগে আপনি বলতে পারতেন না, আপনাকে ঘর থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হতো। তো যাই হোক, লম্বা করবো না, এখানে অনেক মুরব্বীরা আছেন, আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কথা বলবেন, আমাদেরকেও অ্যাডভাইস দিবেন। আমি অনেক বেশি মনে হয় ইমোশনালি অনেক কথা বলে ফেলছি। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের রিমান্ড ছবির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। কমিশনের মেম্বার বক্তব্য রাখছেন সাদিক আল আরমান। শুভ বিকাল, শুভ অপরাহ্ন সবাইকে। আজকে প্রোগ্রামে যারা উপস্থিত আছেন এবং সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনাদেরকে নতুন বাংলাদেশের শুভেচ্ছা। আজকে আমি এখানে সরকারের একটা পার্ট, পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা অংশ। আমরা জানি যে একটা বিপ্লব যখন বা গণ অভ্যুত্থান হয়, আর পরবর্তী সময়ে বিপ্লবের যারা বিরোধী শক্তি থাকে, এরা এই গণ অভ্যুত্থানের ইতিহাসকে পরিবর্তন করার জন্য সর্বদা চেষ্টা করে থাকে। তারা এক এক সময় এক একটা নতুন ন্যারেটিভ দাঁড় করাইতে চায়। আপনারা জানেন যে এর মধ্যে কেউ কেউ বলছে যে মীর স্নিগ্ধ এবং মুগ্ধ আলাদা ব্যক্তি নয়, তারা একই ব্যক্তি। আবু সাইদের ভিডিওটা এআই এর মাধ্যমে বানানো হয়েছে। এছাড়াও এরকম বহু অপচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের যে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস, আমাদের বাঙালি জাতির একটা টেন্ডেন্সি হচ্ছে আমরা খুব দ্রুত ভুলে যাই। আমরা 17 বছর যে রেজিমের অধীন ছিলাম, যে রেজিম আমাদেরকে শুষে শুষে তিলে তিলে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছিল, তাদের যে করা জুলুম, এই জুলুমগুলো আমরা ভুলে গিয়ে আবার অনেকেই যে আগের রেজিমের যে ফ্যাসিস্টবাদী আচরণ, সেগুলো সম্পর্কে ভুলে গিয়ে তাদের পক্ষে কথা বলছে। হয় এটা ইন্টেনশনালি কেউ করছে, ইচ্ছাকৃতভাবে করছে, কেউ হয়তো বা টাকার জন্য করছে। তবে আলটিমেটলি যারা এইরকমভাবে ফ্যাসিবাদের পক্ষে এই মুহূর্তে কথা বলছে, এরা শহীদের রক্তের সাথে বেইমানি করছে, দেশ এবং জাতির সাথে বেইমানি করছে। আমি আজকের যে সিনেমার এইটুকু অংশ দেখলাম, যতটুকু মনে হলো যে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গল্প, তার ভিত্তিতে তৈরি করে একটা সিনেমা। এই সিনেমা আমি জানি না এটা সনদপত্র কেন আটকে রাখা হয়েছে। যদি সরকারি নীতিমালা বা সরকারি বিধিবিধান অনুযায়ী কোনো সমস্যা না থাকে, আমার মনে হয় যে খুব দ্রুত এটা সনদপত্র দেওয়া উচিত। এবং যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে, সে সম্পর্কে অবহিত করা উচিত যে এখানে সরকারিভাবে বা রাষ্ট্রের বিরুদ্ধে যাবে, সেক্ষেত্রে পরিবর্তন করার জন্য সরকারিভাবে চিঠি দেওয়া যেতে পারে। কিন্তু জুলাই গণ অভ্যুত্থান কেন্দ্রিক একটা মুভি যা এত সাহস করে বানানোর পরে আটকে রাখা, এটা দুঃখজনক। তবে আমি আশা করব যে সামনের দিনে আপনারা যারা এখানে সাংবাদিক ভাইরা আছেন, আপনারা যারা প্রডিউসার এবং অ্যাক্টর যারা আছেন, শিল্পীরা যারা আছেন, আপনারা ভবিষ্যতে জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে বেশি বেশি ডকুমেন্টারি, সত্য ইতিহাস এবং আমাদের যে অবদান, ছাত্র জনতার অবদান, শ্রমিকদের অবদান, মা বোনদের অবদান, এগুলো ইন্ডিভিজুয়ালি এক একটা করে মুভি বানানো যেতে পারে। ছাত্রদের ভূমিকা নিয়ে মুভি বানানো হয়েছে, শ্রমিকদের ভূমিকা নিয়ে মুভি বানানো যেতে পারে, মা বোনদের ভূমিকা নিয়ে অবশ্যই আমরা কাজ করতে পারি। যদি আমরা এই ইনক্লুসিভনেস এগুলো আমাদের মুভিগুলোতে নিয়ে আসতে পারি, সেই ক্ষেত্রে আগামী বাংলাদেশে আমাদের যে ইতিহাস এবং ফ্যাসিবাদের যে জুলুম, এই সম্পর্কে আমরা সবসময় মনে রাখবো। এবং পুনরায় যদি কোনো নতুন করে ফ্যাসিস্ট শক্তি জন্ম না নেয়, সেই ক্ষেত্রে মানুষ উদ্বুদ্ধ থাকবে এবং সতর্ক থাকবে। তো আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। শিরোনামটা রিমান্ড। আমি ভাবতেছি রিমান্ড নিজেই রিমান্ডে চলে গেল। আর ডিসেম্বর মাসে জমা দিল, এখনও তার রিমান্ড শেষ হয়নি। এটি দুঃখজনক। অর্থাৎ আপনি ফেলে রাখবেন, আপনি আমাকে ফেলে রেখে যন্ত্রণা দিবেন,
ওই যে আমি আজকে সকালে হাঁটতে হাঁটতে ব্যারিস্টার আরমানের একটি কথা শুনছি, যে সে বারবার বলতো আমাকে মেরে ফেলো প্লিজ, আমাকে আর যন্ত্রণা দিও না। আপনি 8 বছরকে যদি আপনি দিনে কনভার্ট করেন, ঘন্টায় কনভার্ট করেন, মিনিটে কনভার্ট করেন, সেকেন্ডে কনভার্ট করেন, ভাবুন যন্ত্রণার 1 মিনিট তো 1 যুগ, আর 8 বছর কত যুগ। ঠিক আমি ওইটার সাথে তুলনা করছি না, একটা ফিল্ম বানানো হলো, আমরা দেখেছি যে সব সত্য ঘটনা যেগুলো আমরা জানি আমাদেরকে রিফ্রেশ করার জন্য। এবং আমি মনে করি এই ধরনের ফিল্ম হাজার হাজার হওয়া উচিত রিফ্রেশ করার জন্য। আমরা ভুলে যাই, আমরা 71-এর মুক্তিযোদ্ধাদেরকে ভুলে গিয়েছি, ভুলে গিয়ে যাচ্ছে তাই আমরা করেছি। 90 সালে যারা 71-এ জীবন দিয়েছে ভুলে গিয়েছি, যাচ্ছে তাই করেছি। আমরা 24-এও ভুলে যেতে বসেছি, 6 মাস হয়ে ভুলে যেতে বসেছি। ইয়ামিনের তদন্ত রিপোর্ট আসে 5 মাসের মাথায় সে সন্ত্রাসী। আবু সাইদের তদন্তে হাইকোর্টের জাজের ওখানে সুযোগ দিয়েছে এই 6 জনের পক্ষে কথা বলার জন্য। আমি কথা বাড়াচ্ছি না, এখানে অনেক বিদগ্ধজন কথা বলবেন। আমি শুধু একটি কথা বলতে চাই, সেটি হলো এই ছাড়পত্রটি পেতে আমি দেখেছি অনেকগুলো সংবাদ সম্মেলন হয়েছে। মাহমুদুর রহমান মান্না ভাইয়ের মতো রাজনীতিবিদও কথা বলেছেন। আমি দেখেছি মানববন্ধন হয়েছে। আজকে এখানে কাদের গনি সাহেব এসছেন, ওনার সাথে ছোটবেলা থেকেই আমাদের অনেক পথ চলা, অনেক ভালো ছাত্র ছিলেন, ভালো লেখেন, এখনও আগে লিখতেন, এখনও লেখেন, এখনও তো আরও সমৃদ্ধ। আমি তো মনে করি আর কারো কাছে দাবির বিষয় না, বিষয়টা হচ্ছে এটি কবে দেওয়া যাবে। হয়তো এটা কাদের গনি সাহেব হয়তো এই মিটিংয়ের পরে বলতে পারবেন যে এটির কি অবস্থা, কেন ফেলে রাখা হয়েছে, কবে দেওয়া হবে। আমার কথা হলো যন্ত্রণার অবসান হতে হবে। আমার কথা হলো যদি কোনো কিছু ওনাদের কাছে খারাপ লেগে থাকে স্পষ্ট বলে দিবে যে এইটা খারাপ লেগেছে। যদি ভালো লাগে সেটিও বলতে হবে, যদি দুইটার একটাও না লাগে সেটিও বলতে হবে, অর্থাৎ চুপ করে থাকা যাবে না। আর আজকে আমরা যেটি দেখলাম সেখানে আমার হয়তো একটা অবজারভেশন থাকতে পারে যে এখানে যে বাচনিক যেই গুলো আছে হয়তো এটা কিছুটা ডেভেলপ করা যায়, অথবা আমাদের যে কিছু কিছু কঠিন শব্দ আছে প্রনাউন্স করার ক্ষেত্রে ওগুলা হয়তো কিছু ডেভেলপ করা যায়। কিন্তু আমার প্রশ্ন হলো এই সত্য ঘটনাগুলো বারবার আমাদের দেখাতে হবে। আমি আবার বলেছি, ব্যাক করি আমার বক্তৃতায়, আমরা যাতে ভুলে না যাই। ভুলে গেলে সব কিছু ফ্রাস্ট্রেট হয়ে যায়, আপনার অর্জন দূরে থেকে দূরে চলে যায়। আমি গত 2-3 দিন যাবত টেলিভিশনে শুধু বারবার বলছি এই শহীদরা তপ্ত বুলেট নিয়ে শুয়ে আছে। সুতরাং এদেরকে যদি ভুলে যাই আমরা, ওদের অভিসম্পদ থেকে আমরা আর মুক্তি পাবো না। যা চলেছে, যা ঘটছে তার অবসান ঘটাতে হবে। হয়তো আরেকটি ভয়াবহ অবস্থার সম্মুখীন আমাদের হতে হবে। আমি আর 1-2 মিনিটের ভিতর আমার কথা শেষ করব। আমি কথা শেষ করার আগে আমি একটি কথা বলতে চাই। বেলাল ভাইকেও আমি অনেক বছর ধরে চিনি, লক্ষ্মীপুর কলেজের ভিপি থাকাকালীন সময় থেকে। একটা পড়খাও রাজনীতিবিদ, তার হাত ধরে দেশদ্রোহীর কোনো কথা আসবে যিনি এই জুলাই বিপ্লবের আন্দোলন সংগ্রামের অংশীদার, তা তো নয়। সেটি এই ফিল্ম দেখে আমরা পরিষ্কার হয়েছে। আমরা আজকে যদি আজকের এই সংবাদ সম্মেলনের পরে এই মঞ্চে আজকে বেগম খালেদা জিয়ার সাথে সবচেয়ে বেশি, এবং ওনার একটা ফটোগ্রাফ আমি এখনও বাধাই করা আছে, আমি জানি না 2014 সালে নয়, দিগন্তে পত্রিকায় উঠেছে, আমরা 3 জন বেগম খালেদা জিয়ার সাথে কথা বলছি, সেটি আমার সুখস্মৃতি হিসেবে আমার ড্রয়িং রুমে আছে। অনেক বছর আগে কেউ কাউকে মনে রাখি না, কিন্তু রিফ্রেশ করি। এই রিফ্রেশ করার জন্যই এই রিমান্ড ছবিটি বারবার প্রকাশ করতে হবে, প্রচার হতে হবে। তাই আমি আপনাদের কাছে সবিনম্র অনুরোধ জানাচ্ছি, আপনাদের এই মিডিয়ার কল্যাণেই তো পৃথিবী দেখেছে। জাতিসংঘের যে রিপোর্ট এসেছে এটি তো আমরা আগেই দেখেছি, এখন বিধিবদ্ধভাবে এসেছে। সারা পৃথিবীর কাছে আমরা লজ্জিত হয়েছি। সারা পৃথিবীর কাছে 100-200-500 বছর ধরে শেখ হাসিনা এবং তার রেজিম ফ্যাসিস্ট হিসাবে থেকে যাবে। এটি শুধু তার লজ্জা না, এটি আমি সিটিজেন হিসেবে আমিও লজ্জাবোধ করব, আমার জেনারেশন লজ্জাবোধ করবে। অর্থাৎ আমি পৃথিবীর যে প্রান্তেই যাব বলবো যে ও তোমাদের দেশে মুসলিনি ছিল, তোমাদের দেশে হিটলার ছিল, চেঙ্গিস খান ছিল তোমাদের দেশে। তো সুতরাং এই লজ্জার থেকে মুক্তি পাওয়ার জন্য এগুলো যত বেশি বেশি করে আমরা দেখব, যত বেশি বেশি করে আমরা দেখাবো, ওই যারা এখন উল্লসিত হয়, আবার আসবে বলে তারা আবার উল্লসিত হয়, আবার ওই মোদি সাহেবকে মোদিজি বলে যারা চিৎকার করে উল্লসিত হয়, তাদের খোরাক করে দিচ্ছেন কিনা সেটি ভাববার বিষয় এই রিমান্ড ছবি আটকে দিয়ে। যদি তাই হয়ে থাকে তবে আমি মনে করি নিকট ভবিষ্যতে আপনারা যে বন্দোবস্তে আছেন সেটির মসনদ ও তসনদ হয়ে যাওয়ার অনেক সম্ভাবনা আছে। আর আমি আইনজীবী হিসেবে শুধু একটি কথা বলি, যদি রিটে আমার সিনিয়র আইনজীবী আছেন, আমি তো শুধু রিটের উপরেই থাকি, এটার উপরেই আমার জীবন জীবিকা। স্যারের সাথে যদি থাকতে পারি
আমরা ইলেকশন অ্যান্ড ফেলিওর চ্যালেঞ্জ করি। যদি সেই পর্যায়ে যেহেতু লিগ্যাল নোটিশ সার্ভ হয়েছে, সব কিছু হয়েছে, আমার মনে হয় ওনাদের একটা রেমেডি আছে, আমি সেই প্রক্রিয়ায় থাকব, এই অঙ্গীকার করে আমি আমার কথা শেষ করছি। শুভ হোক আগামী, সুন্দর হোক পৃথিবী। এই এক ব্যতিক্রমধর্মী আলোচনা। আসলে আই এম নট হ্যাবিচুয়েটেড। এই যে চলচ্চিত্র, যিনি আজকের এটা প্রযোজক, বেলায়েত, মোহাম্মদ বেলায়েত, অ্যাডভোকেট বেলায়েত বেলাল। আমি 80-র দশকে যখন বাংলাদেশের, আমি ছাত্র দলে তখন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, আমি লক্ষ্মীপুরে যাওয়ার পরে তখন একটা প্রতিকূল আবহাওয়ার মধ্যে যে জাতীয় সমাজতান্ত্রিক দল, তার সহযোগী সংগঠন ছাত্রলীগের সারা বাংলাদেশ ব্যাপী জোয়ার, সেই জোয়ার আমার বাড়ি লক্ষ্মীপুর বিএনপি ছাত্র রাজনীতির গোড়াপত্তন আমরা করি। এখন তো অনেকে অনেক রকম আসছে, কত মানুষ কত হয়েছে, কিন্তু এই জোয়ারের মধ্যে বেলাল, মাসুদ বেলাল, লক্ষ্মীপুর সরকারি কলেজের তারা নির্বাচিত বিপিজিএস হলো। সেই বেলাল হঠাৎ করে গতকাল আমাকে, মাঠের রাজনীতিবিদ, আমরা মূলত অন্যায় অবিচার দেশের রাজনৈতিক প্রক্রিয়ার সাথেই আমরা খুব জড়িত, এবং রিমান্ড আমাদের কাছে খুব তো পরিচিত শব্দ। রিমান্ড, চোর ডাকাতদেরকে রিমান্ড নেয়। আর এই দেশের এখন নিউ কালচার অফ দ্য হিস্ট্রি অফ পলিটিক্স, সে রাজনীতিবিদদের স্বাধীনতা, যে দেশে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহণ করার মধ্য দিয়ে একটা দেশ স্বাধীন করলাম, সেই স্বাধীন বাংলাদেশের মধ্যে এই রিমান্ডের কষাঘাতে আমরা বারবার জড়িত হয়েছি। সে রিমান্ড, দ্য রিমান্ড, এইটা নিয়ে এসে একটা প্রযোজক হিসেবে একটা চলচ্চিত্রের উপর আলোচনা করতে হবে। কি অনুমতি চেয়েছে কার কাছে? জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান যে সরকার, বাংলা একাডেমির ওখানে তাদের কাছে আবেদন করেছে। সেখানের মধ্যে আমি এখন এই সশস্ত্র প্রতিবেদন যেটা দেখলাম, এটাকে নিগেট করে রিমান্ডের জন্য এই চলচ্চিত্র ইটস এ রিফ্লেকশন অফ দ্য সোসাইটি, রিফ্লেকশন অফ এ অনগোয়িং প্রসেস অফ দ্য সিচুয়েশান। সেখানে বেলায়েত সাহেবদের মতো পোড় খাওয়া রাজনীতিক, এবং যেটা এটার যিনি প্রত্যক্ষভাবে অভিনয় করেছেন, আমি তার কথাগুলো এখানে শুনলাম, আমার মনে হয় যে আমি অনেকটা নির্বাক হয়ে গেছি। কি আলোচনা করব, কার কাছে বলবো? আমার আজকে একটা দাওয়াত ছিল, প্রধান উপদেষ্টার সাথে আমাদের সমমনা দলগুলোর সাথে বলছেন, সেখানে আমার প্রেসিডেন্টকে পাঠিয়ে আমি বললাম, যেহেতু বেলায়েত অনুরোধ করেছে একটু যেয়ে দেখি। এখানে আইসা তো আমি তো নির্বাক, হতাবাক। এখানে আমার সতীর্থ ভাইরা আছেন, তারা কি আলোচনা করবেন। আমার মনে হয় এটা, এই যে ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলি, একটা মানসিক রোগ, যেই একটা দায়িত্ব পায় সেটার মধ্যে দিয়ে একটা মেন্টাল ডিজিজ। আপনি সেখানে এই ফ্যাসিজম, এটা এই যে একটা রোগ, আপনি বাধাগ্রস্ত করা, মতামতের প্রকাশনাকে আপনি বিরুদ্ধাচরণ করা, আপনার স্বার্থে আপনার চলমান একটা প্রসেসকে আপনি বন্ধ করে দেওয়া। আমার মনে হয় যে খুব অতিরিক্ত বক্তৃতা বা বলার এখানে এখনও সুযোগ আছে মনে হয় না। আমি মনে করি আজকের জাতীয় প্রেস ক্লাবে রাজনীতির অত্যন্ত ঘনিষ্ঠ অংশীজন বেলায়েত সাহেব সহ অন্য যারা আজকে যে রিফ্লেকশন অফ দ্য সোসাইটি, অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের যে এখানে এটার সাথে হাজারো ইস্যুস, যেটা আমার দেশের মাটি মানুষের আগামী প্রজন্মের কাছে একটা ইতিহাস হয়ে থাকবে। এটার সেন্সর বোর্ড, তাকে সার্টিফিকেশন বোর্ড থেকে এটা অনুমোদন দেবে। আজকের এই আলোচনা হওয়ার 72 ঘন্টার মধ্যে অনুমোদন দেবে, এটাই আমি প্রত্যাশা করি। এর বেশি আর কিছু করতে চাই না। আমি আজকে যতটুকু খণ্ডিত চিত্র প্রতিবেদন আমি দেখেছি, এই চলচ্চিত্রের সাফল্য কামনা করে এর মধ্য দিয়ে আমরা কিছু শিখি, জানি, এবং আমাদের দেশ জাতির কল্যাণে আমরা দায়িত্ববোধের পরিচয় দিই। আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বাক স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, এমনকি টেলিভিশন, নাটক, ফিল্মের যে
স্বাধীনতার যে কথা বলো, কিছু ছিল না। সেখানে একটা বড় বিস্ফোরণের মাধ্যমে ফেসিজম থেকে, শেখ হাসিনার রেজিম থেকে মুক্ত হয়েছে। আমরা তো আশা করেছিলাম যে এখন আমরা মুক্ত, চিন্তার স্বাধীনতা আছে, মত প্রকাশের স্বাধীনতা আছে। আমরা যেই সেই ফেসিজমের সময় যে সেলফ সেন্সরশিপে চলে গিয়েছিলাম, সত্য কথাটা বলতে পারতাম না, রাগ ঘাট করে অনেক কিছু করে বলতে চেষ্টা করতাম। এখনো আমরা কিন্তু সেই খরচ থেকে বেরিয়ে দিতে পারিনি। এখনো দেখা যাচ্ছে যে বাধা এসে সামনে দ্বারা আছে। সেটার একটা প্রমাণ তো দেখলাম, যেটা বলতাম, ওনারা বললেন যে সেন্সর সার্টিফিকেশন বোর্ড সিনেমাটা আটকে দেয়, মানে কত ছাড়ছে না, মুক্ত করছে না। তাও আবার উপদেশটা নাকি ফোন দিয়ে এই নানা ধরনের বাধা সৃষ্টি করেছে। এখন জুলাই এই গণঅভ্যুত্থান নিয়ে তো এটি হিস্টোরিক্যাল ব্যাপার। এটা তো একটা দুটো সিনেমা দিয়ে এটা হবে না, এটাকে অনেক বড় ক্যানভাসে, এটা একটা দুটো সিনেমা দিয়ে এই ইতিহাস তৈরি করা সম্ভব না। অনেক কিছু, কারণ এখানে ফেসিস্টের যে নবরূপ, আগে অনেকে সিনেমাতে দেখলাম অনেক ফেসিজমের কথা বলা হয়েছে, এটাকে তারা অভিহিত করেছে ফেসিজম প্লাস হিসাবে। এই নবরূপটাকে তো এই প্রজন্মের কাছে, পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। এখন কেন, কি কারণে এই সিনেমাটি মানে দিতে যাচ্ছে না, আবার আটকে রাখা হয়েছে। আমরা আশা করবো যে অভিযোগগুলো উত্থাপিত হলো, যে সরকারি পর্যায় থেকে এটা আটকে রাখা বা কোনো কিছু না জানানো, মানে এটা আটকে রাখা, এটা হলো একটা অন্য রূপ, মত প্রকাশের বাধার অন্য রূপে। এখানে প্রতিযোগিতা থাকবে। এখন তথ্য মন্ত্রণালয় বা সংস্কৃতি মন্ত্রণালয় আমি সিনেমা এই গণঅভ্যুত্থানে তৈরি করবে, অসুবিধা তো নেই। এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই সিনেমাটি হয়তো প্রথম রিলিজ হবে, সরকার পিছিয়ে যাবে বা অন্য কেউ পিছিয়ে যাচ্ছে, এই এরকম একটা দুর্বিসন্ধির মধ্যে এই সিনেমাটি আটকে গেছে। তা আমরা আশা করব যে এই সময় আসে, এটা তো খুবই অনাকাঙ্ক্ষিত, মনোবিভ্রাট একটা ব্যাপার যে একটা সিনেমা আটকে থাকবে। এটার জন্য সংবাদ সম্মেলন, মানববন্ধন এখনো তো করতে হবে। এটা খুব বিস্ময়কর একটা ব্যাপার। তাহলে আমরা কোথায় মুক্ত হলাম, কিভাবে মুক্ত হলাম, আমাদের তাহলে চিন্তার স্বাধীনতাটা কোথায় বলবো। আমরা আশা করবো যে অবিলম্বে এই সিনেমাটি সার্টিফিকেশন বোর্ড মুক্তি বা তাদের সার্টিফিকেট দিয়ে মুক্তির সুযোগ করে দেবে। সকলকে ধন্যবাদ। যে চ্যানেল আছে, চ্যানেলের পরিচালক আমাদের শ্রদ্ধেয় জনাব নুরুদ্দিন আহমেদ, বক্তব্য নিয়ে আসছেন নুরুদ্দিন আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি, মঞ্চ বিশিষ্ট আলোচকবৃন্দ, সামনে আমার সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে বিষয়টা খুব জটিল এই জন্য রিমান্ড শুনে তো বুক কাঁপে। কখন যে তার রিমান্ড হয়ে যেত বুঝে বড় কঠিন ছিল। সেটা যদি সরকার তার দল ছাড়া যারা এনটি আওয়ামী লীগ ছিল সবাই ভয় পাইত রিমান্ডকে। আসলে আমরা সবাই রিমান্ডেই ছিলাম, কোনো না কোনোভাবেই পরিবারের কেউ না কেউ রিমান্ডেই থাকতো, অস্থির থাকতো। এই যে রিমান্ডে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে খবর নাই। আবার দেখছেন যে আয়নাঘরের অবস্থা, বিভিন্ন সময়ে পত্রিকায় মিডিয়াতে আসতেছে আয়নাঘরের অবস্থা কী ছিল, কীভাবে নির্যাতন করতে। যাই হোক, আজকের এই অনুষ্ঠানে আসলে আমার আগে এক বক্তা বলে গেছেন বক্তৃতা দেওয়ার কিছুটা, কিন্তু কিছু কিছু জিনিস আমি দেখলাম। যেমন একটা ছবি প্রদর্শনী হলো, আমরা তো 5 মিনিট দেখেছি, পুরোনো দেখার তো সৌভাগ্য আমাদের হয়নি। এই 5 মিনিটে আমি যা দেখলাম তাতে মনে হয় না যে ছবিটা কোনো খারাপ কিছু করেছে অথবা সরকারের বিরুদ্ধে কিছু করেছে। আমার মনে হয় নাই, জানি না আপনাদের কি মনে হয়েছে, মন্ত্রী যারা আছেন তারা বলবেন। তো আমার কাছে মনে হয় নাই যে রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে কোনো ছবিটি তৈরি করা হয়েছে।
ছবিতে স্বৈরাচারের নাম নেয়নি, নামটা নেওয়া উচিত ছিল। তাহলে এই কুখ্যাত নাম সবার জানা উচিত। আমাদের প্রজন্ম যারা আসবেন তারা হয়তো নামটা ভুলে যাবেন, জানবেন না। এই জন্য নামটা রাখা উচিত ছিল বলে আমি মনে করি। আজকে আরেকটা বিষয় হচ্ছে, আপনারা সাইদের কথা শুনেছেন, যে সাইদ রংপুরে নিজের বউকে খুলে দিয়ে গুলি খেয়ে মারা গেলেন। এটা একমাত্র প্রথমই করেছিল এনটিভি। এনটিভি প্রথম ধারণ করে এটা। আমি আমার এনটিভির প্রতিনিধি যারা রংপুরে আছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে সাহসের সাথে তারা এই ছবিটি তুলেছে। ওখানে কোনো ক্যামেরাম্যান ছিল, যেভাবে গুলি হচ্ছিল, টিয়ার গ্যাস ছেল মারতেছিল, ওদের দাঁড়ানো খুব কঠিন ছিল। যাই হোক, সব কিছু আল্লাহর ইচ্ছা। ওই সাইড যদি গুলি না খেত এত আন্দোলন এত তীব্র হতো না ঢাকায়। এরকম অনেক সাইডই মারা গেছে। যে সকল বন্ধুরা, যে সকল ছাত্র ভাইয়েরা যেন তারা গুলিতে নিহত হয়েছেন, আমি তাদের আত্মার মাফিরাত কামনা করছি এবং সরকারের অনুরোধ করব, এই ছবিটি যদি সরকারের বিরুদ্ধে না গিয়ে থাকে, আমার অনুরোধ এটা ছাড়তে দেওয়া হোক। কারণ আমি মনে করি জন্মের পর জন্মে যারা আসবেন তাদের জানার দরকার আছে। সরকারও আমি মনে করি তারাও আপনার ছবি বানাইতে পারেন, অসুবিধা নেই, কিন্তু যারা বাইরের থেকে করতেছে তাদের সুযোগ দেওয়া উচিত। আমি জানি না কেন এটা হয়েছে। এখনও তো ওই স্বৈরাচারের প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় রয়ে গেছে, যায়নি। বিভিন্ন জায়গায় দেখবেন প্রেতাত্মারা ঘুরছে। এই স্বৈরাচারের প্রেতাত্মারা এরাই এত আসলে ডিস্টার্ব করছে সব জায়গায়। কীভাবে এই সরকারকে, কীভাবে দেশকে অচল করা যায়, এটা আমার মনে হচ্ছে। আমি জানি না আপনারা কী বলবেন, আমার আলোচক বিন্দু যারা আছেন তারা কি বলবেন। তা আমার কাছে এটি মনে হচ্ছে। আর এই ছবিটিতে গানটা আর একটু ভালো হওয়া দরকার ছিল। পুরো ছবিটা আমরা দেখতে পারি না, ছবিটা পুরোটা দেখতে পারলে মানে আরও ভালো হতো। কারণ ছবিটা পুরোটা দেখাই উচিত ছিল বলে আমি মনে করি। যা দেখেছি তাতে বোঝা গেল যে, আমি যা বুঝলাম, সরকারের বিরুদ্ধে এখানে কিছু করা হয়নি, দেশের স্বার্থে যা ঘটেছে তাই দিয়েছে। এবং ওরা আরেকটা জিনিস করেছে, কারণ নাম নেয়নি, স্বৈরাচারের নাম নেয়নি। তারপরে যদি এই অবস্থা, আমি জানি না কার কালো হাতে এটা বন্ধ হয়েছে। আমার তো মনে হয় সেই স্বৈরাচারের প্রেতাত্মারা যারা রয়ে গেছে তারাই এটা বন্ধ করছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের সবার প্রিয় মোহাম্মদ শহীদুল ইসলাম বক্তব্য রাখবেন। শহীদুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্যাসিজম মুক্ত বাংলাদেশে স্বাধীন শিল্প সাহিত্য চর্চা শীর্ষক আলোচনা সভার শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপস্থিত আলোচকদের মধ্যে রয়েছেন সাংবাদিক জগতের জনপ্রিয় মুখ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এবং সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব জনাব কাদের গনি চৌধুরী, আমার পূর্বে যার বক্তব্য শুনলেন বাংলাদেশ পব্লিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক, সাংবাদিকদের আরেকজন প্রিয় ব্যক্তিত্ব জনাব নুরুদ্দিন আহমেদ সহ মঞ্চে উপস্থিত আলোচকবৃন্দ, যে ছবিটি আমরা দেখলাম সেই ছবির পরিচালক, প্রযোজক, শিল্পী এবং কলাকুশলী বৃন্দ, সামনে উপস্থিত সাংবাদিক ভাই এবং বোনেরা, দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো বক্তব্য শুনছিলাম, জুলাই বিপ্লব নিয়ে যে ছবিটি করা হয়েছে, আমি এর অংশ বিশেষ দেখেছি আজকে যে দাবিতে এই আলোচনা সভাটি। তো আমি যতটুকু দেখতে পেরেছি তার মধ্যে সম্ভবত আমার কাছে আপত্তিকর কিছু আছে বলে মনে হয়নি। কেন এই ছবিটির ছাড় দেওয়া হচ্ছে না এখনো, সেটি আমার বোধগম্য নয়। পুরো ছবিটি দেখলে নুরুদ্দিন ভাই বলেছেন, বুঝতে পারতাম যে কোথায় কোনো সমস্যা আছে কিনা। আর সেই সমস্যা যদি না থাকে তাহলে আমার মনে হয় যে এই ছবিটির ছাড়পত্র যেখান থেকে দেবেন সেখানে কোনো ফ্যাসিবাদের দোষর আছে কিনা সেটিও খুঁজে দেখা দরকার। এই উপস্থিতি, যে জুলাই বিপ্লব নিয়ে আজকের এই ছবিটি তৈরি করা হয়েছে, সেই জুলাই বিপ্লবের যে অংশগুলো আপনারা দেখেছেন, এটি আমাদেরকে দারুণভাবে পীড়া দেয়, এটি আমরা অনুভব করি। এই ছবি একটি নয়, আমাদের ইতিহাসকে স্মরণ করবার জন্য, ভবিষ্যৎ প্রজন্মকে এই ইতিহাস স্মরণ করিয়ে দেওয়ার জন্য, এই ঘটনাগুলোকে তাজা রাখবার জন্য এরকম অনেক ছবি প্রয়োজন। যেই জুলাই বিপ্লবের চিত্রগুলো এখানে আনা হয়েছে,
এর সাথে আরও নতুন নতুন ছবি আসা দরকার আমি মনে করি। যে আপনারা একসময় দেখেছিলেন যে গুয়ান্তানামো বেতে আবু গারিব কারাগারের আলোচনা একসময় সবার মুখে মুখে ছিল, সেখানে কিভাবে মানুষকে নির্যাতন করা হতো বন্দি শিবিরে, আবু গারিব কারাগারে সেই বন্দি শিবিরে। বাংলাদেশে যে আয়না ঘরের নামে যে সিক্রেট টর্চার সেল তৈরি করা হয়েছিল, বাংলাদেশে অসংখ্য টর্চার সেল, সেগুলো নিয়ে আলাদা ছবি হওয়া উচিত বলে মনে করি। এবং একটি নয়, এবং ডজন ডজন ছবি হওয়া উচিত এদেশের মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আজকের এই চলচ্চিত্রের মধ্যে এই বিষয়গুলো আসা দরকার যে এই বিগত ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় আসবার পরে আমাদের পিলখানাতে বিডিআর হত্যাকাণ্ডের নামে সেখানে যে 57 জন সেনা অফিসারকে হত্যা করেছিল, সেই ইতিহাসগুলো আসা দরকার। আমাদের সেই ইতিহাসগুলো জানা দরকার যে শাপলা চত্বরে আলেম ওলামাদের উপরে কিভাবে হত্যাকাণ্ড চালিয়েছিল রাতের আধারে বিগত ফ্যাসিবাদী সরকার, সেগুলো চলচ্চিত্রের মধ্যে, শিল্প সাহিত্যের মধ্যে আসা দরকার। আমাদের আসা দরকার যে ক্রস ফায়ারের নামে এদেশের শত শত পরিবারকে নিঃস্ব করে দেওয়া হয়েছে, শত শত মায়ের কোলকে খালি করা হয়েছে, শত শত সন্তানকে এতিম করা হয়েছে, সেই ইতিহাসগুলো আসা দরকার চলচ্চিত্রের মধ্য দিয়ে। বাংলাদেশ একটি গুমের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল, এখনো অনেক মানুষ গুম রয়েছে। আমরা সেই আয়না ঘরে গুমের চিত্র যখন দেখেছি আমাদের শরীরের ভিতরে কাঁটা দিয়ে উঠেছে। একজন বলেছেন ব্যারিস্টার আরমানের কথা, ব্যারিস্টার আরমান, ব্রিগেডিয়ার আমান আজমি, আজকে ইলিয়াস আলীর খবর নাই। ইলিয়াস আলী কোথায় আছে? চৌধুরী আলমের খবর নাই, তাকে কোথায় গুম করে কোথায় ফেলে দেওয়া হয়েছে, তাকে হত্যা করে। সেই ইতিহাসগুলো চলচ্চিত্রের মধ্যে দিয়ে আসা দরকার। আমরা দেখেছি একটি ফাঁসির রায়কে কেন্দ্র করে, একটি রায়কে কেন্দ্র করে সেটার প্রতিবাদ জানাতে গিয়ে একদিনে 236 জন লোককে সারা দেশে হত্যা করা হয়েছে, সেগুলো আমরা ভুলে যাচ্ছি। এই ইতিহাসগুলো জাতির সামনে পরিষ্কার হওয়া দরকার। সারা দেশের রাজনৈতিক নেতা কর্মীদের নামে লক্ষ লক্ষ মামলা হয়েছে, কয়েক কোটি আসামি হয়েছেন। আমাদের দেশের সন্তানেরা, রাজনৈতিক নেতা কর্মীরা ঘরে ঘুমাতে পারতেন না। আমি একবার উত্তরবঙ্গের এক লোকের সাথে কথা বলেছিলাম, তারা কয়েকজন এসেছিলেন মামলা বাধায় নিয়ে। আমি বলছি কি প্রয়োজন আপনাদের? বলছে আমাদেরকে লম্বা যাতে 100 লোক ঘুমাতে পারে এরকম মশারি বানিয়ে দেন। তাই আমি বললাম 100 লোক ঘুমানোর মশারি আপনারা কোথায় টানাবেন? বলে আমাদের কোনো ঘর নাই তো, আমরা জঙ্গলের মধ্যে থাকি, মাঠের মধ্যে থাকি। এভাবে এদেশের মানুষ মাঠে মাঠে রাত্রি যাপন করেছে, সেইগুলো আজকে চলচ্চিত্রে আনা দরকার। বাংলাদেশ থেকে 26,000 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, সেগুলো এই চলচ্চিত্রের মধ্য দিয়ে এদেশের মানুষকে স্মরণ করিয়ে দেওয়া দরকার। আজকে একটি বিষয় এসেছে যে শেয়ার বাজার লুণ্ঠন করা হয়েছে কাদের মাধ্যমে, সেগুলো আসছে, এগুলো আসা দরকার ভালো করে। এগুলো যদি না আসে, এই আমরা দেখেছি বিগত সরকার, ফ্যাসিবাদী সরকার নানা মিথ্যা গল্প বানিয়ে সেইগুলোকে সত্য বলে প্রচার করবার হীন চেষ্টা চালিয়েছে। আমরা চাই মিথ্যাকে সত্য নয়, সত্যকে সত্য হিসাবে প্রতিষ্ঠা করবার জন্য এই চলচ্চিত্র আরো বেশি বেশি হওয়া দরকার। আমরা কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো, চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডকে আমরা অনুরোধ জানাবো, এটি দেখে অবিলম্বে এটি ছাড়পত্র দেবেন এবং এই ধরনের ছবি আরো বেশি বেশি বানাবার জন্য আপনারা উৎসাহ দেবেন। আমি আবারও আজকের এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিষদের সংগ্রামী সদস্য সচিব, আমাদের বিগত 15-16 বছর রাজপথের যে আন্দোলন, যাকে আমরা সামনে থেকে পেয়েছি, ফ্যাসিস্ট বিরোধী যে আন্দোলনের অগ্রগামী সেনা, আমাদের সবার প্রিয় সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী বক্তব্য নিয়ে আসছেন। কাদের গনি চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, দেশের বিশিষ্ট আইনবিদ অ্যাডভোকেট কে এম জামিল, উপস্থিত আছেন একটু আগে যার অত্যন্ত আকর্ষণীয় বক্তব্য শুনলাম, ঢাকা সংবাদ ইউনিয়নের সুযোগ্য সভাপতি, ফ্যাসিবাদ বিরোধী যা আন্দোলন, সে আন্দোলনের রাজপথের অন্যতম লড়াকু সৈনিক, ঢাকা সংবাদ ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম। উপস্থিত আছেন এনটিভির সুযোগ্য পরিচালক, ফটো জার্নালিস্টের সাবেক সভাপতি, দেশনেত্রী বেগম খালেদার সাবেক ব্যক্তিগত ফটো সাংবাদিক জনাব নুরুদ্দিন আহমেদ,
আছেন বিশ্ব আইনবিদ ব্যারিস্টার ওমর ফারুক, বিশ্ব আইনবিদ শাহ আহমদ বাদল, বাংলা ফেডারেল ইউনিয়ন অফ জার্নালিস্টের সুযোগ্য সাংগঠনিক সম্পাদক, বিশ্ব সাংস্কৃতিক ব্যক্তিত্ব এরফান নাহিদ, কামরুল হাসান দর্পণ, আছেন আয়োজক অ্যাডভোকেট বেলায়েত হোসেন বেলাল ভাই, ছাত্র প্রতিনিধি সাদিক আল আরমান সহ সমাজ অতিথিবৃন্দ, সতীবৃন্দ, সাংবাদিক সহকর্মীবৃন্দ, আমাদের কয়েকজন বিষয় চলচ্চিত্র, আমি যতটুকু দেখেছি এই ছবিটি আমার কাছে মনে হচ্ছে এটি একটি প্রামাণ্য চলচ্চিত্র, গত চলচ্চিত্রের মতো নয়। এটাকে যদি আমি অন্য ভাষায় দেখি, অন্যভাবে দেখি, এই চলচ্চিত্রটি বাংলাদেশের ইতিহাসের একটি অংশ। জুলাই বিপ্লবকে আপনি কোনো অংশে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলতে পারবেন না। আমি মনে করি এই চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে এদেশের জনগণের মধ্যে একটা দেশপ্রেমকে জাগ্রত করা হয়েছে। ঘৃণাটা ছড়িয়ে দেওয়া হয়েছে খুনের বিরুদ্ধে, রক্তপাতের বিরুদ্ধে। আমি মনে করি জুলাই বিপ্লবের বীর শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য এটা একটা অসাধারণ কাজ। যারা এই সিনেমাটিকে আটকিয়ে দিয়েছেন, আমি যতটুকু সিনেমা দেখেছি এর উপর যদি আলোচনা করি তাহলে বলবো তারা শহীদদের রক্তের সাথে প্রতারণা করেছে। আমি আশা করব যারা এই সিনেমাটি বন্ধ করতে চেয়েছেন তাদের কাছে জানতে চাই কি কারণে তারা বন্ধ করেছেন। আমরাও একটু তার সাথে তাদের সাথী হতে চাই, জানতে চাই ত্রুটিটা কোথায়। এই ধরনের সিনেমা বন্ধ করে দেওয়ার জন্য নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে যে চলচ্চিত্র গণজাগরণ তৈরি করার জন্য, সাংস্কৃতিক জাগরণ তৈরি করার জন্য, দেশপ্রেম উদ্বুদ্ধ করার জন্য, বিজাতীয় সংস্কৃতির বিরুদ্ধে যে সিনেমা, সেটা বন্ধ করে দেওয়ার জন্য জুলাই বিপ্লব হয়নি। আমাদের শত শত সন্তানরা জীবন দেয়নি। আমি সতর্ক করে দিতে চাই তাদেরকে, বলতে চাই এই ধরনের চলচ্চিত্র বন্ধ করার শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা, এটা আপনারা করবে না। কোথায় ত্রুটি আছে জনসম্মুখে সেটা প্রচার করুন আপনারা। বন্ধুরা আমার, এবার আসি সাবজেক্টের উপর। আমরা এই সংস্কৃতির কথা কেন বলছি, এই সংস্কৃতির বিকাশের কথা কেন বলছি? অন্ধকার গোছাতে সবচেয়ে বেশি এই মুহূর্তে প্রয়োজন একটা সাংস্কৃতিক জাগরণ। যে কাজটি এরা করেছে সাংস্কৃতিক জাগরণটা, সিনেমার মধ্য দিয়ে জনগণকে দেশপ্রেম উদ্বুদ্ধ করা, রক্তপাতের বিপক্ষে জনগণকে উদ্বুদ্ধ করা, এটি হচ্ছে সাংস্কৃতিক আপনার যে জাগরণ, তারই একটা অংশ। আজকে দেখেন সমাজে অন্যায় অপরাধ যেগুলো হচ্ছে, এগুলো যদি আপনি নির্মূল করতে চান, তরুণদের মধ্য থেকে একটা সাংস্কৃতিক জাগরণ তৈরি করতে হবে। ছাত্ররা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে জাগরণ তৈরি হয়েছে, এটাও কিন্তু সাংস্কৃতিক জাগরণেরই অংশ। গাফিতির কথা আপনি দেখেননি? বুলেটের বিপরীতে গাফিতি, ওসির চেয়ে মসিবর, সেরকম কিন্তু বুলেটের বিপরীতে গাফিতি একটা আন্দোলন বাংলাদেশে তুলে ধরেছিল জুলাই বিপ্লবের মধ্য দিয়ে। আপনারা সেটা দেখেছেন, সেখানে কিন্তু সংস্কৃতির জয় হয়েছে, বারুদ, বুলেট, টিয়ার গ্যাস পরাজিত হয়েছে। এই জন্য সাংস্কৃতিক জাগরণটা খুব বেশি দরকার। কেন এসব বলছি সাংস্কৃতিক জাগরণ? সংস্কৃতির কথা, সংস্কৃতি হচ্ছে মানব সভ্যতার একটি অন্যতম অনুষঙ্গ। জীবনের পরতে পরতে সংস্কৃতির এই উপাদান জড়িয়ে রয়েছে। বিশ্বায়ন, শিল্পায়ন ও এই যে আমরা ডিজিটালাইজেশনের কথা বলছি না, এই ডিজিটালাইজেশনের কারণে যে সংস্কৃতির উপাদানগুলো বিভিন্ন দেশের মধ্যে এখন কি হচ্ছে, একটা বিনিময় হচ্ছে। আপনারা দেখবেন আমরা কিন্তু এখন আকাশ সংস্কৃতির কারণে এক দেশের সংস্কৃতি আর দেশে ছড়িয়ে যাচ্ছে। এই যে ছড়িয়ে যাচ্ছে এক দেশের সংস্কৃতি আর দেশে অনায়াসে, এর মধ্য দিয়ে
উপসংস্কৃতি যেমন আজকে ছড়িয়ে পড়ছে, এর মধ্য দিয়ে অপসংস্কৃতিও ছড়িয়ে পড়ছে। দুটো জিনিস আকাশ সংস্কৃতির মধ্য দিয়ে। আমরা দেখবেন আমাদের এখানে এই দেশে এক শ্রেণীর বুদ্ধিজীবী সংস্কৃতি কর্মী আছেন যারা বাংলাদেশের সংস্কৃতি লালন করতে চান না, তারা ওপারের সংস্কৃতিকে আমদানি করে এখানে প্রভাব বিস্তার করতে চান। গণমাধ্যমে আছে, আমরা সংসদ সদস্য না লিখে সাংসদ লিখি। সাংসদ বলে কোনো শব্দ আছে কিনা আমার জানা নেই, আমাদের পত্রিকাগুলো তাই করছি। অনেক ক্ষেত্রে আমরা সেখানকার শব্দগুলোকে এখানে নিয়ে আসি, আমার শব্দগুলোকে বাদ দিয়ে, যেটা বাংলা সাহিত্য নেই, এইসব বিষয়গুলো আছে। এটি হচ্ছে অপসংস্কৃতি। এই অপসংস্কৃতি দূর করার জন্য আজকে আমাদের সংস্কৃতিকে আরো জোরদার করতে হবে, অর্থাৎ একটা সাংস্কৃতিক জাগরণ খুব জরুরি। এবং সারা দুনিয়াতে যদি দেখেন এই সাংস্কৃতিক জাগরণের প্রতি সবাই জোর দিচ্ছে। কেন? বিশ্ব উন্নত দেশগুলো যে অনুধাবন করছে যে নৈরাজ্য সাম্প্রদায়িক দীর্ঘদিন উনি ছিলেন, 15 বছরের জন্য বলছি, টাউন হল চিনতেন কমিউনিটি সেন্টার, সুন্দর সুন্দর কমিউনিটি সেন্টার করছেন, কিন্তু আমাদের সংস্কৃতি চর্চার জন্য টাউন হল ভালো কোনো হল তিনি করেননি। অর্থাৎ ব্যবসাটাই বুঝতেন, সংস্কৃতি বুঝতেন না। আজ আমি সর্বশেষ আবারও বলি, একটা জাতিকে সভ্যতার শিকড়ে নিতে হলে সংস্কৃতি মনা জাতি দরকার, সংস্কৃতি মনা সরকার দরকার, সংস্কৃতি মনা একটা রাষ্ট্র দরকার। আচ্ছা, আমরা যেন সেখান থেকে যোজন দূরে চলে যাচ্ছি। তাহলে সভ্যতার উচ্চ শিখরে আমরা উঠবো কি করে? আপনি যদি দুদিন আগে ফেসিবাদের পতন হয়েছে, যে ছাত্ররা রক্ত দিয়েছে, এভাবে নির্মমভাবে শিশুগুলো হত্যা করেছে, আপনারা জানেন স্কুল বিশ্ববিদ্যালয় কলেজের ড্রেস পরা সেই শিশুগুলো কিছু দাবি জানাতে এসেছিল, কি নির্মমভাবে তাদেরকে গুলি করা হলো, বুক বের করে পিঠ দিয়ে গুলি বের হয়ে গেলো, যাত্রা হলে বুক লুটে পড়লো, ফিনকি দিয়ে বের হচ্ছিল রক্ত। ঢাকার পিচডালা কালো রাস্তা, উত্তরায় বলেন, যাত্রাবাড়িতে বলেন, ধানমন্ডিতে বলেন, আমরা দেখলাম পিচডালা কালো রাস্তা লালে লাল হয়ে গেল, রক্তের স্রোতে বয়ে গেল। আপনারা গলাকাটা মুরগি যেভাবে দেখেছেন, গ্রামের মধ্যে মুরগি জবাই করার পরে ছটপট করতে এক সময় ফিনকি দিয়ে রক্ত পড়তে পড়তে এক সময় নিস্তেজ হয়ে যায়। আমাদের সেই শিশুগুলোকে, আমাদের সন্তানগুলোকে সেদিনই দেখেছি, সেই সাদা ড্রেস পরা শিশুকে যে রক্তাক্ত হয়ে গেছে, লাফাতে লাফাতে কেউ মা বলে ডাকছে, কেউ এক গ্লাস পানি চাচ্ছিল। এমনি অবস্থা আমাদের চোখের সামনে এই শিশুগুলোকে নিস্তেজ হয়ে যেতে আমরা দেখলাম। আজকে তাদের সে রক্তের কথা আমরা ভুলে গেলাম। আজকে এই ধরনের সিনেমা যারা ফেসিবাদের বিরুদ্ধে যেই চলচ্চিত্র নির্মাণ করেছে, যে গণজাগরণ তৈরি করার জন্য, সাংস্কৃতিক জাগরণ তৈরি করার জন্য, মানুষের বিবেককে জাগ্রত রাখার জন্য, ফেসিজমকে ঘৃণা জানার জন্য এবং ফেসিবাদটা যা করছে তা স্মরণে রাখার জন্য ঐতিহাসিক এই কাজটিকে আপনি বন্ধ করে দেন কোন সাহসে? আমাদের লজ্জা হয়, ঘৃণা হয়। ফেসিবাদ মুক্ত দেশে আমাদেরকে চেতনা, সেটাকে আমাদের মধ্যে ধারণ করতে হবে, লালন করতে হবে এবং এটার বিকাশ ঘটাতে হবে। শুধু ভিতরের মধ্যে যদি জুলাই বিপ্লবের চেতনার সাথে কেউ বিশ্বাসঘাতকতা করে, জুলাই চেতনাকে কেউ ভুলে যায়, আমরা জুলাই চেতনাকে বুকে ধারণ করে যে কোনো মূল্যে সেটা প্রতিহত করার জন্য বদ্ধপরিকর। আপনাদের সবাইকে অবরোধ ধন্যবাদ। ধন্যবাদ আমাদের প্রিয় নেতা জনাব কাদের গনি চৌধুরী। উপস্থিত সাংবাদিক বীরত্ব ত্যাগের ইতিহাস স্মরণীয় বরণীয় করে রাখতে জাতীয় দায়িত্ব হিসাবে চলচ্চিত্রটি আমাদের পরিচালক আশরাফুর রহমান এবং আমি প্রযোজক আমরা নির্মাণ করেছি। সময়ের অন্যতম চলচ্চিত্র দ্য রিমান্ড 30/12/2024 তারিখে বাংলাদেশ সার্টিফিকেশন বোর্ড পরীক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছে। 30/12/2024 তারিখে ওনারা সবাই মিলে বোর্ড সভায় এই ছবি দেখেছেন
দেখার পরে আমাদের নিবেদন ছিল, যেহেতু 24-এর গণ অভ্যুত্থান সংক্রান্ত এই ছবি, সুতরাং 30 তারিখেই ডেটেই আমাদেরকে সনদপত্র ইস্যু করা হোক, এই প্রস্তাবটা বিনয়ের সহিত তাদের নিকট আমাদের ছিল। রাষ্ট্রবিরোধী গল্প, বক্তব্য, সংলাপ, থিম কিছু যদি থাকে ওনারা আমাদেরকে নোটিশ করতে পারতেন, ডাকতে পারতেন, আলোচনা করতে পারতেন, আমরা সেটা কারেকশন করতাম। কিন্তু 7 দিনের মধ্যে ওনারা কোনো চিঠি দেন নাই এবং অদ্যাবধি কোনো চিঠিপত্র দেন নাই। অজ্ঞাত কারণে আমার বড় ভাইদের, প্রিয়জনদের, আজকের প্রধান মেহমান এবং বিশেষ মেহমানদের যে বক্তব্য, স্বৈরাচারের প্রেতাত্মারা ওখানে গাপটি মেরে বসে আছে, এই কারণে রিমান্ড চলচ্চিত্র এখনো সনদপত্র পায় নাই, ছাড়পত্র পায় নাই। দ্য রিমান্ড চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের রিমান্ডে অবিলম্বে মুক্তি দিন। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে বিজ্ঞ আইনজীবী লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন, জবাব পাওয়া যায়নি। ওনারা হিমঘরে শীত নিদ্রায় আছেন নাকি মরুভূমির ঝড়ে উট পাখির মতো সচেতনভাবে অবচেতন হয়ে আছেন। আগামী 24 ঘন্টার মধ্যে ছাড়পত্র ইস্যু করার না হলে আইনের দ্বারস্থ হতে বাধ্য হব। বৈষম্যহীন বাংলাদেশে দ্য রিমান্ড চলচ্চিত্রটি বৈষম্যের শিকার। সংবাদ সম্মেলনের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের অংশীজন ও সাংবাদিক বন্ধুদের বিবেকের আদালতে বিষয়টি উপস্থাপন করছি। গতানুগতিক বন্দনা নীতির বেড়াজাল ছিঁড়তে হবে। ফরমাইশি ইতিহাস লেখা বন্ধ করতে হবে। ফরমাইশি বন্দনা নীতি, গীতি প্রণয়ন, রচনা বন্ধ করতে হবে। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র নির্মাতারা চলচ্চিত্র নির্মাণ করবে। নির্মিত চলচ্চিত্রগুলি আপনারা পরীক্ষণ করবেন, জনতার কাছে পাঠাবেন। প্রতিযোগিতায় যদি সেরা হয় চলচ্চিত্র প্রতিযোগিতা দিয়ে আসেন, এই 24 জুলাইয়ের যে আন্দোলন সংগ্রাম তাকে গৌরবান্বিত করবে, মহিমান্বিত করবে, এই রকম ছবি আপনারা তৈরি করুন। দান অনুদান বন্ধ করুন, তাবেদারি বন্ধ করুন, সাহায্য বন্ধ করুন, আরাধনা অর্চনা বন্ধ হবে, তাবেদারি বন্ধ হবে, আরাধনা অর্চনা করা বন্ধ হয়ে যাবে। সেরাটিকে বেছে নিন, সেরাকে পুরস্কার দিন। সংগ্রামী ছাত্র জনতা, আবাল বৃদ্ধ বনিতা দ্য রিমান্ড চলচ্চিত্রটি দেখবে, সাহস সঞ্চয় করবে, মননশীলতা জাগ্রত হবে, অনুপ্রাণিত হবে, উজ্জীবিত হবে, মাথা উঁচু করে দাঁড়াবে এবং দ্য রিমান্ড চলচ্চিত্রটি বারবার দেখবে, বারবার অনুপ্রাণিত হবে, বারবার উজ্জীবিত হবে। আপনাদের সকলকে ধন্যবাদ এবং আমার নিবেদন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের পরিচালক আশরাফুর রহমান। কোনো বক্তব্য, কোনো দৃশ্য, কোনো কিছু এখানে উপস্থাপিত নয়। আপনারা যতটুকু অংশ দেখেছেন আমাদের আজকের এই সামান্য যে অংশটুকু এখানে আপনাদের বোঝার জন্য দেওয়া হয়েছিল, সেটা দেখে আপনি বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে এইটি আসলে নির্মাণ করা হয়েছে আমাদের যে বীর ছাত্র জনতার যে বীরত্ব এবং ত্যাগ, সেটি যেন আমরা ভুলে না যাই। বারবার আমাদের স্মরণে আসে কতটা ত্যাগ আমাদের এই জাতি করেছে এবং কতটা বীরত্ব আমরা দেখাতে সক্ষম হয়েছি একজন ভয়ঙ্কর ফ্যাসিস্ট শাসককে এখান থেকে বিতাড়িত করার জন্য। এর বাইরে এই চলচ্চিত্রে কোনো কিছু নেই। এখানে দেখানো হয়েছে কিভাবে লুটেরা শ্রেণী
ফ্যাসিস্টের দোসরেরা কিভাবে লক্ষ লক্ষ কোটি টাকা এখান থেকে পাচার করেছে, এটার ব্যাখ্যাটা তুলে ধরা হয়েছে রিমান্ডের মধ্য দিয়ে। এখানে সার্টিফিকেশন বোর্ডের 30শে ডিসেম্বর তারা ছবিটি দেখার পরে 1.5 মাস পার হয়ে গেছে, তারা এখনো নীরব ভূমিকা পালন করছে। এটি একটি রহস্যজনক ব্যাপার। অনেক বিজ্ঞ অতিথি এখানে যারা আছেন বক্তব্য দিয়েছেন, তারাও উপলব্ধি করেছেন এখানে একটি রহস্যজনক ব্যাপার, একটি আশ্চর্য বিষয়। এটি আসলে আশ্চর্য বিষয় নয়। আমরা সবাই প্রতিনিয়ত আলোচনা হচ্ছে, আপনারা সবাই জানেন যে আমলাতন্ত্রের মধ্যে ফ্যাসিস্টের দোসররা ঘাপটি মেরে আছে, আমরা সবাই জানি। এখন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড 30শে ডিসেম্বর ছবিটি দেখার পরে 1.5 মাস নীরব হয়ে বসে আছে কেন? এর একটি কারণ হতে পারে যেটি আমার কাছে অনুভব হয়েছে, সেটি আপনারা যারা বিজ্ঞজন আছেন সেটি নিজেরা একটু জাস্টিফাই করবেন, সেইভাবে আপনারা এই বিষয়টা নিয়ে কথা বলবেন, সোচ্চার হবেন। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড কিন্তু 5 জুলাইয়ের পরের সৃষ্ট একটি ঘটনা। যারা এটি করেছেন, চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের এখন যারা মূলত যারা কাজটা করেন, সচিব আক্ষরিক অর্থে এটা সভাপতি হলেও তিনি কিন্তু চলচ্চিত্র দেখেন না। এটি কিন্তু দেখার জন্য ভাইস চেয়ারম্যান সহ সেখানে উপপরিচালকরা আছেন, 2জন আমলা সেখানে আছেন, এছাড়া কিছু সদস্য দিয়ে একটা বোর্ড গঠন করা আছে, তারাই মূলত চলচ্চিত্রটা দেখে। সেখানে প্রধান ভূমিকা পালন করেন ভাইস চেয়ারম্যান, যেখানে একজন ব্যক্তি আছেন তিনি, এবং ওইখানকার আরেকজন আমলা আছেন যিনি উপপরিচালক। এনারা কিন্তু ফ্যাসিস্ট শাসকের অন্যতম দোসর এবং অন্যতম দালাল, অন্যতম লুটেরা। সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ কালীন সময়ে নিয়োগপ্রাপ্ত 2জন আমলা, এবং এরা এত চতুরতার সাথে নিজেদের অবস্থানকে ফ্যাসিজম মুক্ত বাংলাদেশে টিকিয়ে রাখার সাথে অত্যন্ত কৌশলে 5ই আগস্টের পরবর্তীকালীন সময়কে সার্টিফিকেশন বোর্ডে রূপান্তর করেছে। সেই বোর্ডে যথারীতি তারাই রয়ে গেছে। ফুলে আপনার কাছে শুনলে মনে হবে এটা তো রিফর্ম হয়েছে 5ই আগস্টের পরে, বোধহয় এটা রিফর্ম হয়েছে, তার মানে এখন সেই আগের বিষয়গুলো নাই। নট দ্যাট, আমি ওটা ওখানে গিয়ে উপলব্ধি করেছি, নট দ্যাট। ওনারা অত্যন্ত চালাকির সাথে নিজেদের অবস্থানকে ধরে রাখার সাথে ওনারা সার্টিফিকেশন বোর্ডে রূপান্তর করেছেন, তারাই সব পদে বহাল আছেন। এরা 2 বছর আগে নিয়োগপ্রাপ্ত, তখন কে ছিলেন তথ্যমন্ত্রী আমরা সবাই জানি। ওই সকল কর্মকর্তাই সেখানে আছেন। আমরা খুবই গোপনভাবে যে ভিতর থেকে শুনেছি, ছবিটি দেখার পরে ওনারা কিছুটা স্তম্ভিত হয়েছেন। ওই সংশ্লিষ্ট 2জন ব্যক্তি অত্যন্ত স্তম্ভিত হয়েছেন এবং আশঙ্কা প্রকাশ করছেন সেশন 2 কামিং সুন। আমরা বলেছি শেষে, এখানে এইটা দেখিয়েছে, সেশন 2তে না জানি আবার কি দেখাবে। তো এই আশঙ্কা থেকে তারা এটাকে কিছুই না বলে চুপ করে বসে থাকে, হয়তো চেষ্টা করছে যে যেগুলো প্রপাগান্ডা আমাদের এখানে কৌশল অবলম্বন করে এইখানে হ্যামারিং করতে হবে। জুলাই আগস্টের ভয়াবহ হত্যাযজ্ঞের পরে ফ্যাসিস্টদের দোসরদের দৌরাত্ম্যকে সহ্য করা আমাদের উচিত না। সবার প্রতি এ বিষয়ে সোচ্চার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য আমি বিনীত আহ্বান জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।